পর তে পরীক্ষা দিচ্ছে, তখন হঠাৎ একটা মেসেজ পেয়ে পরীক্ষা মাঝপথে রেখে তে ছুটলো। জাঙ্গুক ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিল, তখন দেখলো তে দৌড়ে কোথাও যাচ্ছে। এর না এক্সাম চলছে, এক্সাম রেখে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাক, কিন্তু এ তো স্টাডি নিয়ে সিরিয়াস। কথাটা বলতেই জাঙ্গুকের মোবাইলে জিনের ফোন এলো। জানতে পারলো তার দাদু ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। জাঙ্গুকও ছুটে গেল হসপিটালে। আঙ্কেলের রক্ত লাগবে। ডক্টর আঙ্কেল, আমারও রক্ত ও পজিটিভ, আমারটা নিন। না মামুনি, তোমার এমনিতেই রক্ত শূন্যতা, তার মধ্যে বিপি একদম লো, তোমার শরীর থেকে রক্ত নিতে পারবো না। আমার বাঁচামরা ম্যাটার করে না, আমার দাদু ভাইকে বাঁচান। মামুনি মামুনি, আমি দেখছি কোথাও রক্ত পাওয়া যায় কিনা। স্যার, ব্লাড ব্যাংকেও ব্লাড নেই। দেখেছেন আঙ্কেল, আপনি আমার রক্ত নিন। কিন্তু আমি একজনের জীবন বাঁচাতে গিয়ে অন্যজনের জীবন নিতে পারবো না তে। ডক্টরের কথা শুনে তে ডক্টরের কলার ধরে বলল, এই ডক্টর, এই আমার জীবনের বিনিময়ে হলে আমার দাদু ভাইয়ের জীবন বাঁচান। এই পৃথিবীতে আমার বাঁচার দরকার নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের বাঁচার দরকার আছে। তাই আমার চিন্তা বাদ দিয়ে আমার দাদু ভাইয়ের জীবন বাঁচান, না হলে আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওকে ফাইন, কুল, চলো। তে জেহবের সাথে ভেতরে যেতেই নিবে, তখন সুবিন বলে ওঠে, দাঁড়াও জেহব, ইউনজনের ব্লাড গ্রুপও সেম, তাই ইউনজনই বাবাকে রক্ত দিবে। ওকে, দ্যাটস বেটার। আঙ্কেল, আমার দাদু ভাই আমি রক্ত দিব। তুমি ভাবলে কি করে যে তোমার বিষাক্ত রক্ত আমি আমার বাবাকে দিতে দেব? এই মিস্টার কিম, সাপের বিষ কেবল মারতে নয়, বাঁচাতেও লাগে। আমি যখন বলেছি তখন আমিই রক্ত দিব। মামুনি দেখো, তোমার শরীর থেকে স্পিডে রক্ত নিতে পারবো না, রক্ত কম থাকায় ঝামেলা হবে, লেট হবে, আঙ্কেলের জন্য ভালো হবে না, তাই ইউনজন ভাবে রক্তটাই নিব। ইটস অ্যাবাউট ইউর দাদু ভাই। এই কথা শুনে তে বাধ্য হয়ে রাজি হলো। অপারেশন চলছে, সবাই একসাথে বসে আছে। সুবিন ইউজনকে সান্ত্বনা দিচ্ছে, আর তে একা একা এক কোণে। ওকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। অপারেশন শেষ হতেই জেহব অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বলে, অপারেশন সাকসেসফুল। কিছুদিন পরে দাদুভাই সুস্থ হয়ে যাবে একেবারে। কিন্তু এদিকে জাঙ্গুক কিছুতে অঙ্ক মেলাতে পারছে না। জাঙ্গুক মনে মনে ভাবছে, এই মেয়েটা অনেক খারাপ, কিন্তু তবুও ওর নিজের মা বাবা কিভাবে ওর রক্তকে বিষাক্ত বলতে পারে। এখন তো মামুনের এক্সাম শেষ, আর তোমাদের বিয়ের 2 মাসও হয়ে গেছে। তো তাই আমি ঠিক করেছি তোমাদের দুজনকে নেক্সট উইক হানিমুনে পাঠাবো। হোয়াট? ইম্পসিবল। কিন্তু মামুনি। কোনো কিন্তু না দিদি ভাই। সবাই ঘুরে দেখলো যে গঙ্গেও দাঁড়িয়ে আছে। গঙ্গেওকে দেখে তে দাদু ভাই বলে দৌড়ে গেল, তুমি এলে যে, আমাকে বলতে আমি চলে যেতাম, কষ্ট করে তুমি আসতে গেলে কেন? তোর শ্বশুর বাড়িতে কি আমি আসতে পারি না দিদি ভাই? কি যে বলো না। জাঙ্গুক এসে গঙ্গেওকে সালাম করলো, তারপর বলল, হোয়াটসঅ্যাপ ইয়ং ম্যান। একদম বিন্দাস। চলো ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট করবো বলেই তো সকাল সকাল চলে এলাম, কিন্তু তার আগে এই তোমরা ভেতরে আসো। গঙ্গের কথায় তখনই 20 জন হাতে করে 20টা ডালা নিয়ে ভেতরে ঢুকলো। এগুলোর কি দরকার ছিল কাকা? অনেক দরকার, প্রথম নাতনি শ্বশুর বাড়িতে এলাম, খালি হাতে কি আসা যায় নাকি? জিনমা, এগুলো রাখার একটু ব্যবস্থা করো। দেখো দাদু ভাই, তোমাদের বিয়েতে তো আমি কোনো গিফট দিতে পারিনি, তাই এই হানিমুন প্যাকেজটা আমার তরফ থেকে তোমাদের জন্য ওয়েডিং গিফট। গঙ্গের কথা জাঙ্গুক কাটতে কেউ ফেলতে পারলো না, তাই রাজি হয়ে গেল। গঙ্গেও চলে যাবার আগে জাঙ্গুককে ডেকে বলল, জাঙ্গুক দাদু ভাই, একটু এসো তো। হ্যাঁ দাদু ভাই বলো। আমাকে তোমাদের রুমে নিয়ে চলো। আচ্ছা চলো। জাঙ্গুক গঙ্গের কথা মতো ও রুমে নিয়ে গেল। গঙ্গেও বলল দরজাটা লাগিয়ে দিতে। জাঙ্গুক তাই করলো। গঙ্গেও আবার বলল, গ্লোব আছে রুমে? হ্যাঁ আছে তো। গ্লোব আর মোমবাতি নিয়ে আসো। জাঙ্গুক গ্লাব আর মোমবাতি নিয়ে এলো। গঙ্গেও মোমবাতি জ্বালিয়ে লাইটটা বন্ধ করে দিতে বলল। জাঙ্গুক তাই করলো। এবার গঙ্গেও মোমবাতির সামনে গ্লাবটা ধরলো, তারপর জাঙ্গুককে বলল ওনার বিপরীতে বসতে। তারপর জাঙ্গুককে বলল, দাদু ভাই, তোমার দিকে গ্লোবটা আলোকিত না অন্ধকার? ঘুটঘুটে অন্ধকার। কেন? কিন্তু আমার দিকে এটা ঝলমলে আলোকিত। তা তো হবেই দাদু ভাই, কারণ গ্লাবটার আলোকিত দিক মানে মোমবাতির আলো তো তোমার দিকটাতে। হ্যাঁ, এই গ্লোবটার মতো রক্তে মাংসে গড়া একটা চাঁদের কণাও আছে, যার আলোকিত দিকটা আমার দিকে আর ঘুটঘুটে অন্ধকার দিকটা তোমার দিকে। আর গঙ্গে আর কিছু বলবে, তখনই দরজায় কড়া নাড়লতে, তাই গঙ্গে আর কিছু বলতে পারে না। জাঙ্গুক দরজা খুলে দিলে গঙ্গেও নিচে চলে যায়।
পরের দিন তে আর জাঙ্গুক দুইজনে মেডিকেল থেকে ফিরছে, তখন জ্যামে বসে আছে তারা। জাঙ্গুক দেখতে পেল দুইটা ছেলে একটা মেয়েকে টিজ করছে, তাই সাথে সাথে জাঙ্গুক গাড়ি থেকে বের হয়ে ছেলে দুইটাকে মারতে গেলে দুজন কোনো রকমে দৌড়ে পালালো। তে জাঙ্গুককে টেনে গাড়িতে নিয়ে বসিয়ে জাঙ্গুকের হাত পা দেখতে লাগলো যে কোথাও ব্যথা পেয়েছে কিনা। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? আপনি ব্যথা পাননি তো? কি দরকার ছিল মারামারি করার? আমি তোমার মতো সেলফিশ নই যে কেবল নিজেকে নিয়ে খুশি থাকবো। তাই কে না কে বিপদে পড়লো তাই বলে বের হয়ে মারামারি করবেন? সবসময় দেখি বের হয়ে যান। মারামারি আর করতে দাও কোথায়? বের হলেই তো ফায়ার করা শুরু করো আর গুন্ডারা পালায়। যাই হোক, এত বাহুবলীগিরি দেখাতে হবে না। চোখের সামনে কারো বিপদ দেখলে আমি বসে থাকতে পারি না, কারণ তোমার মতো আমি কেবল নিজেকে নিয়ে বিজি থাকি না। তুমি এতটা খারাপ কেন? আজও জাঙ্গুকের জবাবে তে একটা হাসি দিল। 3 দিন পর তে আর জাঙ্গুক দুজন শপিং করে বাসায় ফিরছিল। হঠাৎ এমন সময় গাড়িটা নষ্ট হয়ে গেল, তাই তে জিজ্ঞেস করে, কি হলো? আমার বাপের মাথা। দুইজন গাড়ি থেকে নামলো, তখনই ইউনো হাজির হলো। কি হয়েছে ম্যাম? ওনার বাবার মাথা। মানে ম্যাম? জানি না ম্যাম, গাড়িটা মনে হয় খারাপ হয়ে গেছে, আপনারা আমার গাড়ি নিয়ে যান। না, আজকে আমরা রিক্সা দিয়ে যাব। কিন্তু ম্যাম, আমি বলেছি মানে বলেছি। চলুন জাঙ্গুক। তুমি কি অ্যাবসলিউটলি পাগল? হ্যাঁ, আপনার প্রেমে। বলেই তে জাঙ্গুকের হাত ধরে হাঁটতে লাগলো। শুনশান রাস্তা দিয়ে হাঁটছে দুইজন। জানেন জাঙ্গুক, আমাদের ছেলে হলে কি নাম রাখবো? তে কুক রাখবো। আমার টেয়ংয়ের তে আর আপনার জাঙ্গুকের কুক। সুন্দর না নামটা? জিয়ন তে কুক। সেটা কখনো ভেবো না, বুঝেছো? বিকজ আই হেট ইউ অ্যান্ড আই লাভ ইউ। সে যাই হোক, আমি কি বলেছি যে আজই আপনার ছেলের মা হব? 1 বছর পর কিংবা 10 বছর পর আমি তো তেকুকের মা হবই, দেখে নেবেন। ইম্পসিবল, তোমার এই কুৎসিত চেহারাটা আমার দেখতে ইচ্ছা করে না। কথাটা বলেই জাঙ্গুকদের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে এরপর একা একা হাঁটতে লাগলো। কেন, আমার চেহারা কি কুৎসিত নাকি? আমার চেহারা কি সুন্দর না? কোন দিক দিয়ে খারাপ আমি? দেখুন আমাকে, দেখি বলুন। একদিকে 4-5 জন বখাটে ছেলে দাঁড়িয়েছিল। তের কথা শুনে তাদের মধ্যে একজন বলে উঠল, তুমি দেখতে খারাপ হবে কেন সুন্দরী? তুমি তো একদম পটাকা, তোমার ফিগার তো মডেলের মতো, ঠোঁট ললিপপের মতো। জাঙ্গুক আর তে দুজনেই কথাটা শুনলো, কিন্তু কেউ রিয়েক্ট করলো না। জাঙ্গুক হেঁটেই যাচ্ছে আর তে জাঙ্গুককে নানা ধরনের কথা বলছে। ছেলেগুলো ওদের পেছনে হাঁটছে। একটা পর্যায়ে ছেলেগুলো খুব বাজে বাজে কথা বলতে লাগলো। তে একটাবার জাঙ্গুকের দিকে তাকালো। তে তাকানোতে জাঙ্গুক মুখ ঘুরিয়ে নিল, এরপর আবার হাঁটতে লাগলো। কিন্তু তে ঠিক করলো যে এখন ওদেরকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তাই তে ছেলেগুলোর দিকে হাঁটতে লাগলো। জাঙ্গুক ঘাড় ঘুরিয়ে দেখলো, এরপর আবার নিজের মতো হাঁটতে লাগলো। সামনে একটা রিক্সা পেয়ে ওটাতে উঠে বসে চলে গেল। তে তখন ছেলেগুলোকে পিটাতে ব্যস্ত। তে জাঙ্গুকের চলে যাওয়া দেখে অবাক হলো, আর সেই সুযোগে একজন পেছন থেকে ওর মাথায় বাড়ি মারলো। তে চোখে ঝাপসা দেখতে লাগলো, আর ছেলেগুলো তেকে তুলে নিয়ে গেল। তখন ইউনো সময় মতো এসে তেকে বাঁচিয়ে নিল। ম্যাম, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি, চলুন। গাড়ির চাবি দাও। কিন্তু ম্যাম, গিভ মি দ্য কি। ইউনো থেকে চাবি দিয়ে দিলে তে স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল, যে ইউনো ওর পিছু নেওয়ার সুযোগও পেল না। এদিকে জাঙ্গুক একা বাসায় ফিরলে জিন জিজ্ঞেস করে, তুমি একা? মামুনি কোথায়? আই ডোন্ট নো। মানে কি এত রাতে? তো ও একা চলে আসতে পারবে। একা ফিরতে পারবে বলে এত রাতে একটা মেয়েকে একা ফেলে আসবে? ওকে নিয়ে হঠাৎ তোমার এত চিন্তা কেন হচ্ছে বাবা? কারণ ও একটা মেয়ে। সো হোয়াট? কথাটা বলেই জাঙ্গুক রুমে চলে গেল। 2 ঘন্টা পার হয়ে গেছে। জাঙ্গুক মনের সুখে ঘুমাচ্ছে। ইউনোর ফোনে ওর ঘুম ভাঙলো। হ্যালো স্যার। কি হয়েছে? স্যার, ম্যাম কি বাসায় ফিরেছে? আমি কি জানি। না মানে ম্যাম গাড়ি নিয়ে কোথায় যেন গেল, পাচ্ছি না, বৃষ্টিও হচ্ছে প্রচুর। হোয়াটএভার, জাহান্নামে যাক, বাই, লেট মি স্লিপ। ইউনো এবার নিজেকে আটকে রাখতে পারলো না, জাঙ্গুককে বলেই ফেললো, আপনি কি মানুষ? এত রাতে বৃষ্টির মধ্যে একটা মেয়ে বাইরে, আর আপনি আরামে ঘুমাচ্ছেন? তাও মেয়েটা আপনার বিয়ে করা বউ। লজ্জা করে না আপনার? সে মনিউ।
বলে ইউনো ফোনটা রেখে দিল। ইউনোর কথায় জাঙ্গুকের বোধ হলো ও কি করছে, আর দেরি না করে জাঙ্গুক গাড়ি নিয়ে বের হলো। অনেক বৃষ্টি পড়ছে। এদিকে তে এক কেস বিয়ার কিনে একটা শ্মশানের মধ্যে গাড়ি থামিয়ে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বসে বিয়ারের ক্যান শেষ করছে। সেই সাথে নিজের জীবনের অঙ্ক মিলাচ্ছে, কারণ আজকে জাঙ্গুকের কাজে তে খুব কষ্ট পেয়েছে। কারণ যে ব্যক্তি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, অচেনা অজানা একটা মেয়ের সম্মান বাঁচাতে দুইবার ভাবে না, সে নিজের স্ত্রীর জন্য স্ট্যান্ড নিল না, উল্টো একা ফেলে চলে গেল। আর অন্যদিকে জাঙ্গুক থেকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ শ্মশানের ওই দিকটাতে কিছু দেখতে পেয়ে ওখানে গেল। গিয়ে দেখলো ওখানে তে বসে আছে, বসে বসে বিয়ার খাচ্ছে। এটাই বুঝি দেখার বাকি ছিল? তুমি এখানে বসে এসব ছাইপাশ গিলছো, আর ওইদিকে তোমার দালাল আমাকে যাতা শোনাচ্ছে। তে জাঙ্গুকের কথা শুনে জাঙ্গুকের দিকে তাকালো, তারপর বলল, আরে আপনি? কথাটা বলে তে উঠে দাঁড়ালো। ঠিকমতো দাঁড়াতে পারছে না, টলছে। বাজে মেয়ে একটা। একেবারে ঠিক। আমি বাজে, অপয়া, খুনি, অলক্ষী, সব। তের কথা শুনে জাঙ্গুক বুঝতে পেরেছে তে ফুল মাতাল, তাই তের হাত ধরে বলল, বাসা চলো। এ কি, আপনি নিজে থেকে আমার হাত ধরছেন? ভাবা যায় আপনি না আমাকে ঘৃণা করেন। আপনাকে একটা কথা বলি, কাউকে বলবেন না কিন্তু। আমাকে না, আমি নিজেও ঘৃণা করি। কথাটা বলে পাগলের মতো হাসতে হাসতে তে অজ্ঞান হয়ে গেল। জাঙ্গুকের বুকের উপর গিয়ে পড়ল। জাঙ্গুক থেকে বাসায় নিয়ে গিয়ে ওকে শুয়ে দিল, আর ভাবতে লাগলো কি আছে এই তের গভীরে। জানি না কেন আজকে তোমার কথার আর হাসির আড়ালে হৃদয় ভাঙা চিৎকার শুনতে পেলাম। কি আছে তোমার মাঝে? কথাটা ভাবতে ভাবতে জাঙ্গুক ঘুমিয়ে পড়ল। চলুন আমরা এখন অতীত থেকে ঘুরে আসি। জেনি আর তে খালাতো বোন। জেনির বাবা লি জংসুক, মা আয়ু। আয়ু সবার বড় বোন, তাই জেনিকে নানুর বাড়ির সবাই ভীষণ আদর করত। ইউনজনের তো জান ছিল জেনি, কিন্তু তে হওয়ার পর সবাই জেনির থেকে বেশি তেকে আদর করত, কারণ তে ছোট। জেনি সবারটা মেনে নিলেও তার মামা লিমিনহু আর ইউনজনের তের প্রতি ভালোবাসা সহ্য করতে পারত না। তে তো ইউনজনের নিজের মেয়ে, তাই স্বাভাবিকভাবেই জেনির থেকে তেকেই আদর করবে। তে ইউনজন সুবিনের কলিজা ছিল, আর ছোট এবং গোলুমোলু বলে লিমিনহু জেনির থেকে বেশি তেকে আদর করত। বেশি বলতে ছোটদের প্রতি সবারই কেয়ারটা একটু বেশি থাকে। মামা খালামণির আচরণে জেনির ইচ্ছে হতো তেকে মেরে ফেলতে। জেনি তের থেকে 7 বছরের বড়। হ্যাঁ, জেনি বয়সে জাঙ্গুকের থেকেও বড়। একদিন 1.5 বছরের থেকে জেনি সুইমিং পুলে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যেটা তাদের মামা লিমিনহু দেখতে পেয়েছিল। জেনি জাস্ট পেরেছে, তখন লিমিনহু ছুটে এসে তেকে তোলে আর ঠাস করে জেনিকে একটা থাপ্পড় মারে। সবাই জেনিকে ভীষণ বকা দেয়। ইউনজন তো প্রায় কথা বলা বন্ধ করে দেয় জেনির সাথে। সে থেকে জেনির রাগ আরও বেড়ে যায়। ধীরে ধীরে তের বয়স 5 বছর হয়। তে রোজ মায়ের কোলে ঘুমাতো, মাথা থাকতো মায়ের কোলে আর পা থাকতো বাবার কোলে। আর এইদিকে তে বলতে লিমিনহু অজ্ঞান, আর মামা বলতে তে। একদিন সবাই কক্সবাজার বেড়াতে যায়। লিমিনহু 2 ভাগ্নিকে নিয়ে 2 স্টেপ স্পিড বোটে করে সাগর ভ্রমণে বের হয়। তে তার মামার কোলে। লিমিনহু এক হাতে জেনির হাত ধরে রেখেছে, অন্য হাতে তেকে কোলে রেখেছে। চালক নিচে বসা। লিমিনহু তে আর জেনিকে দূরের জিনিসগুলো দেখাচ্ছে। সেই সুযোগে জেনি ওর ব্যাগে রাখা পাথরটার সাথে স্পিড বোটে থাকা দড়িটার সাথে খুব সাবধানে বেঁধে দেয়। এরপর দড়ির অপর প্রান্ত খুব সাবধানে লিমিনহুর পায়ে বেঁধে দেয়। আনন্দে বিমোহিত মামাকে হঠাৎ করে পেছন থেকে জেনি এক ধাক্কা মারে। লিমিনহু তাল সামলানোর চেষ্টা করেছে, ঠিক তখনই জেনি পাথরটাও নিচে ফেলে দেয়। উদ্দেশ্য লিমিনহু আর তেকে একসাথে পানিতে ফেলা, আর বাকিদের তেকে হারানোর শাস্তি দেওয়া। পাথরের টানে লিমিনহু কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারে না, পড়ে যেতে নেয় তেকে নিয়েই। কিন্তু লিমিনহু তেকে ধপ করে কোল থেকে বোটে ফেলে দেয়, যেন তের কিছু না হয়। এমনভাবে ফেললো যে ধাক্কা লেগে জেনিও বসে পড়লো। জেনি উঠে তেকে আবার ধাক্কা মারবে, তখন চালক চলে এলো। ছোটতে সাগরের অতলে মামাকে তলিয়ে যেতে দেখলো, আর ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। তীরে যাবার পর জেনি সবাইকে বলল তের জন্য মামা পানিতে পড়েছে। বাড়িতে শোকের ছায়া পড়ে গেল। আয়ু তেকে অপয়া শয়তান টয়তান বলতে লাগলো। ছোটতে এত বড় ঘটনা মেনে নিতে পারেনি। তে কেমন যেন হয়ে গেল। কোনো একভাবে জেনির বাবা জানতে পারলো যে লিমিনহুর মৃত্যুর জন্য জেনি দায়ী, তাই সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তেকে দোষী বানাতে বিজি হয়ে গেল। কিন্তু ছোট থেকে কেউ কিছু বলতে নারাজ,
তার মধ্যে একদিন তের নানা ভাই সেহুন আর নানামণি যিশু লিমিনহুর একদিনের বলা কথাকে শেষ ইচ্ছা মনে করে সেটা পূরণ করার জন্য লিমিনহুর নামের সব সম্পত্তি তের নামে করার সিদ্ধান্ত নেয়, যেটা লি জাংসুক মেনে নিতে পারে না। সে প্ল্যান বানাতে থাকে। সে ঠিক করে যে সেহুন যিশুকে জানেই মেরে দিবে, কিন্তু এমন কিছু করতে হবে যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। তখন ওর মাথায় আসে তের কথা। লোকটা তের কানে সেহুন আর রোজের নামে বিষ ঢালতে থাকে, বলে তার মামাকে ওরাই লুকিয়ে রেখেছে, ওদের জন্যই এ তার মামার কোলে উঠতে পারে না। আরও অনেক কিছু যা তের ছোট্ট মস্তিষ্ককে এমনভাবে বিকৃত করে যে তে ওর নানা ভাই নানুমণিকে সহ্যই করতে পারে না। নানা ভাই নানুমণি আদর করতে আসলে ধাক্কা দেয়, কামড় দেয়, খামচি মারে, আরও কত কি, যার জন্য ইউজুন তেকে প্রথমে আদর করে বোঝায়, কিন্তু তার থেকে 1000 গুণ বেশি লি জাংসুক তেকে কুমন্ত্রণা দেয় আর তাই তে দুর্ব্যবহার করে। তাই ইউজুনও শাসন করে। ইউজুনের কথা যখন তে মানে না, তখন সুবিন চেষ্টা করে। তের মধ্যে অ্যাগ্রেসিভ ভাব বাড়তেই থাকে। ধীরে ধীরে তে ইউজুন সুবিনের থেকে দূরে সরতে থাকে। একদিন লয়ারের কাছ থেকে লি জাংসুক জানতে পারে যে তের নামে প্রায় উইল রেডি, 1-2 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। তাই লি জাংসুক ভাবে যা করার কালকেই করতে হবে। পরদিন সবাইকে ভুলিয়ে ভালিয়ে বেড়াতে বের হয়, তবে গাড়ির পেট্রোল বের করে রেখেছে যেন ওনার প্ল্যান করা জায়গাতেই গাড়ি থেমে যায়। গাড়ি থামলো, তখন আয়ুর ব্যাগ নিয়ে কেউ দৌড় মারলো। আয়ু, সুবিন, ইউজুন সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তখন লি জাংসুক তেকে বলল, মামুনি ওই দেখো আইসক্রিম, যাও গিয়ে খেয়ে আসো। লি জাংসুকের কথায় তে দৌড়ে পার হতে লাগলো। তখন একটা ট্রাক ছুটে আসতে লাগলো, যেটা দেখে সেহুন যিশু অস্থির হয়ে ওকে বাঁচাতে দৌড় দেয় আর ট্রাকটা সেহুনের উপরে উঠে যায়। আর লি জাংসুক যিশুকেও ধাক্কা মেরে দেয়। আসলে এই মৃত্যুফাতটা ওনাদেরকে মারার জন্যই লি জাংসুক করেছিল। সেহুন আর রোজ মারা যায় অ্যাক্সিডেন্টে। লি জাংসুক সুবিন ইউজুনকে বলে তে ট্রাকের সামনে ওদেরকে ধাক্কা দিয়েছে, আর তাই তে তখন বলে ওঠে, মিথ্যা কথা, আমি তো ধাক্কা মারিনি, আমি তো আইস। তে আর কিছু বলতে যাবে, তখন লি জাংসুক বলে, ভয় পেয়ে মিথ্যা বলো না মামুনি। আমি মিথ্যা বলছি না, আমি তো ওই আইসক্রিম খেতে যাচ্ছিলাম। তুমি? তের কথায় লি জাংসুক তের কাছে গিয়ে তেকে কোলে নিয়ে বলল, না মা, এমনটা বলে না। তে তখন লি জাংসুককে জোরে কামড় বসিয়ে দৌড়ে সুবিনের কাছে যায়। সুবিন ঠাস করে ছোট তেকে থাপ্পড় মারে আর ইউনজুন ভেঙে পড়ে। মা বাবা ভাইকে হারিয়ে ইউনজুন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। সুবিনও এমনটা মেনে নিতে পারছে না। ওদেরকে জেনি সামলানোর চেষ্টা করে, যেটা জেনিকে লি জাংসুক শিখিয়ে দেয়। ধীরে ধীরে জেনি সুবিন ইউজুনের চোখের মণি হয়ে উঠতে থাকে। তে সেটা মানতে পারে না, কারণ তার মায়ের কোলে এখন জেনি ঘুমায়। বাবা এসে জেনিকেই কোলে নেয়। তাই তে একদিন জেনির সাথে ঝগড়া করে। ঝগড়া করতে করতে তের হাত লেগে জেনি সিঁড়ি থেকে পড়ে যায়। ব্যাস, তে সুবিন ইউজুনের মন থেকে আরও বেশি বেরিয়ে যায়। ইউনজুন সুবিন জেনিকে আরও আদর করে। মাঝে একদিন সুবিন থেকে বোঝাতে গেলে তে ফ্লাওয়ার বাজ দিয়ে সুবিনের মাথা ফাটিয়ে দেয়। তে হারিয়ে ফেলে ওর মা বাবাকে। এর মধ্যে একদিন তের দাদু ভাই গঙ্গিও গ্রাম থেকে ডক্টর দেখাতে আসে। তের প্রতি অবহেলা দেখে সুবিন আর ইউনজুনকে বকা দেয়, আর ইউনজুন সবটা খুলে বলে। শাট আপ, তার জন্য এতটুকু বাচ্চা মেয়ের সাথে এমন ব্যবহার করে কেউ? তখন ছোট্টতে বায়না ধরে সে দাদু ভাইয়ের সাথে যাবে, এখানে থাকবে না, এখানে সবাই পচা। তখন গঙ্গেও তেকে নিয়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যায়। ততদিনে লি জাংসুক তের নানার বাড়ির আর তের মামার সব সম্পত্তি নিজের নামে করিয়ে নেয়। 15 দিন পর তের দাদু ভাইয়ের সাথে ঢাকায় আসলে ইউনজুন কোলে দিতে গেলে অভিমানে তে দৌড়ে রুমে চলে যায়, আর সুযোগটা জেনি নেয়। জেনি হয়ে ওঠে ওদের চোখের মণি। তের খবরও মা বাবা নেয় না, খালি জেনি আর জেনি। শুরু থেকে জেনিকে ওরা বেশি আদর করতো, যেন তে ওদের কাছে নিজে থেকে আসে, কিন্তু তে আসে না। তে অনেকটাই চোখের আড়ালে থাকে মা বাবার। চোখের আড়াল থেকে মনের আড়াল হয়ে যায়। তের খবরও মা বাবা নেয় না। মায়ের কোল ছাড়া তের ঘুমও হয় না। দাদু ভাই কত গল্প শোনায়, তবুও ঘুম আসে না। তের জ্বর এলেও ওরা কেউ দেখে না। ইউনজুন খবরও নেয় না। জেনি জেনি বলতে অজ্ঞান। তাই গঙ্গিও ঠিক করে তেকে নিয়ে সুবিন ইউনজুনের থেকে যথেষ্ট দূরে চলে যাবে। এতে যদি ওরা মেয়ের কদর বোঝে।
গঙ্গেও তেকে নিয়ে কলকাতা চলে যায়। 12 বছর পর বাংলাদেশে ফেরে। এই 12 বছরে লি জাংসুক নিজের সব সম্পত্তি হারিয়ে দেউলিয়া হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেছে। জেনি সুবিনা আর ইউজনের সাথেই ছিল। ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক গভীর হয়ে গেছে। এই 12 বছরের শুরুর দিকে যাও তারা একটু আত্মীয়দের খোঁজ নিত, কিন্তু পরে তারা একবারও তের খোঁজ নেয়নি। এই 12 বছরে তের কান্না করতে করতে কান্না ভুলে গেছে। রাগ বেড়ে গেছে 12 গুণ, হয়ে গেছে মূর্তি। মারামারি, ঝগড়া করা, নিজের জিনিস কেবল নিজের করে রাখা, সবটা করে। কারো ভালো মন্দে ওর কিছু আসে যায় না। ওর জীবন কেবল ওর দাদু ভাই আটকে যায়। দেশে ফিরে মা বাবাকে আম্মু আব্বু না ডেকে মিস্টার কিম এবং মিসেস কিম ডাকে। সুবিন আর ইয়ঞ্জনও আর চেষ্টা করেনি। 17 বছরের তের উগ্র ব্যবহার সুবিন ইয়ঞ্জনকে আরও খেপিয়ে দেয়। ছোটবেলা সব নিয়ে ভাবতে ভাবতে একদিন তে সব ঘটনা অনুধাবন করে। লি জাংসুক আর জেনির করা সব কাজের অঙ্ক মিলায়, কিন্তু গঙ্গেও ছাড়া তে কাউকে সেটা বলে না। কারণ যে আম্মু আব্বু তার সাথে এমন করেছে তাদেরকে তে নিজে নির্দোষ হওয়ার প্রমাণ দিতে চায় না। কিন্তু লি জাংসুককে তে উপযুক্ত শাস্তি দেয়। প্রথমে হাতের আঙুল একটা একটা করে কাটে, এরপর পায়ের আঙুল একটা একটা করে কাটে, এরপর এক পা এক হাত কেটে দেয়। যদিও তে নিজে কাটেনি, লোক দিয়ে কাটিয়েছে। জেনিকেও তে উপযুক্ত শাস্তি দিতে দেয়নি, কারণ তার মা বাবা জেনিকে খুব ভালোবাসে। সকালে তের ঘুম ভাঙলো, প্রচুর মাথা ব্যথা করছে। উঠে দেখে জাঙ্গুক বসে বসে ঘুমাচ্ছে। জাঙ্গুকের গায়ে একটা চাদর দিয়ে কপাল একটা কিস করলো তে, আর মনে মনে ভাবে সে বাসায় কি করে এলো। এসব ভাবতে ভাবতে তের মনে পড়ে আজকে ফ্রাইডে, তাই তের রান্না করতে ইচ্ছা হলো। তাই শাওয়ার নিয়ে একটা শাড়ি পরে নিল খয়েরি রঙের। সবার জন্য নাস্তা বানালো, চা করলো, আর জাঙ্গুকের জন্য কফি করলো। জিন আর নামজনের রুমে চা দিতে গেল। তারপর জিন বলল, আরে আমার মামুনিটাকে তো আজকে পাক্কা গিন্নি গিন্নি লাগছে। তে জবাবে একটা হাসি দিল। এরপর জাঙ্গুকের জন্য কফি নিয়ে গেল। তে জাঙ্গুকের কপালে আবার চুমু এঁকে দেয়, তারপর ডাকে, জাঙ্গুক, এই জাঙ্গুক উঠুন, দেখুন কটা বেজে গেছে, 10:30 বাজে। জাঙ্গুকের ঘুম ভাঙলো। বাইরে সূর্যের আলো ঠিক তের মুখে পড়ছে। ডান নাকের নোজপিনটা ঝিকমিক করছে। গাঢ় খয়েরি রঙের শাড়ি পরা, কাজল ছাড়া কালো হরিণী দুইটা চোখ। গোলাপি ঠোঁটের মালিককে দেখতে একটুও প্রস্তুত ছিল না জাঙ্গুক। কতটা সুন্দর, কতটা পবিত্র লাগছে তেকে। জাঙ্গুক অবাক চোখে তেকে দেখছে, কারণ এর আগে জাঙ্গুক কখনোই তের মুখ সেভাবে দেখেনি। তে যথেষ্ট সুন্দরী। তে একটা মিষ্টি হাসি দিয়ে তারপর বলল, গুড মর্নিং হানি। জাঙ্গুকের কেন যেন সেই হাসিটা ফুলের থেকেও সুন্দর লাগলো। পরক্ষণেই মনে পড়লো যে এটাতে কফির মগটা ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল। আর তে বলল, পাগল একটা। হ্যাপি বার্থডে মাহমুদুল্লাহ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি বলেছিলে আজকে তোমার বার্থডের দিন, মানে নভেম্বরের 1 তারিখে ভিডিওটা দিতে। আমি দিয়েছি, আশা করি এখন তোমার ভালো লাগবে, তুমি অনেক খুশি। আবার বলছি মাহমুদুল্লাহ, হ্যাপি বার্থডে টু ইউ। সারা বছর ভালো থেকো, সুস্থ থেকো। এখন আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।